আজ থেকে শুরু হয়েছে রেলপথের ঈদযাত্রা। ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই ঢাকা ছাড়ছেন। প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ২১টি ট্রেন ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। ১৫ই মার্চ থেকে গণপরিবহনগুলো পর্যাপ্ত পরিমাণ তেল পাবে জানিয়ে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় জ্বালানি তেলে কোনো সংকট হবে না। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বেড়েছে ঈদে আগাম ঘরমুখো মানুষের ভিড়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রা। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের কিছুটা চাপ থাকলেও নেই চিরচেনা সেই ভিড়, নেই দৌড়ঝাঁপ কিংবা ছাদে চড়ে বাড়ি ফেরার সেই দৃশ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন ঘরমুখো মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। দাদু বাড়ি ঈদ করতে ভালো লাগছে। আমাদের তো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, বর্তমান বন্ধ। আর দ্বিতীয় হলো আমার ফ্যামিলি থাকে আপনার গাজীপুর। সকলেই পরিবার একসাথে ঈদ করার জন্য, খুশি সময়টা একসাথে কাটানোর জন্য দেশের উদ্দেশ্যে আর কি রওনা হচ্ছি। প্রায় ৩ মাস পরে যাচ্ছি আমি এই ঈদ কাটাতে বাড়িতে, ভালোই লাগতেছে। আগে যাচ্ছি যাতে পরে ভিড় এড়ানো যায়, কারণ ঈদের আগে তো অনেক ভিড় থাকে। ভোগান্তি এড়াতেই আগেভাগে বাড়ি ফিরছেন বলে জানান যাত্রীরা। ফ্যামিলিকে আগে পাঠিয়ে যাচ্ছি যাতে ঈদের ভোগান্তি যাতে না হয়। ঈদের জন্য অবশ্যই, ওই যে পরে টিকিট পাওয়া যাচ্ছে না। আজকে শুক্রবার ছিল, আজকেরটা পাইছি আর কি, এই জন্য আগে যাচ্ছি, কারণ বাচ্চা নিয়ে পরে গেলে ঝামেলা হয়, একটু গ্যাদারিং হয়। লাস্ট টাইমে একবারে খুব গ্যাদারিং হয়ে যায়, আসলে পরে একা হইলে যে কোনোভাবে যাওয়া যায়, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে তো আর যাওয়া যায় না। ঈদযাত্রার প্রথম দিনের চিত্র দেখতে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে রেলপথে যাত্রী সেবার মান বজায় রাখার আশ্বাস দেন তিনি। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে। গণপরিবহনে জ্বালানির সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন। এদিকে সড়কপথে এখনো শুরু হয়নি ঈদযাত্রার ডামাডোল। বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের উপস্থিতি নেই বললেই চলে। অনেকটাই অলস সময় পার করছেন বাস শ্রমিকরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে ঘরমুখো হবে লক্ষ লক্ষ শ্রমিক। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কে চলমান নির্মাণ কাজ, সম্ভাব্য যানজট, গাড়ির সংকট ও বাড়তি ভাড়ার কারণে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা। যদিও পুলিশ বলছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হবে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। শিল্প অধ্যুষিত এলাকা আশুলিয়া। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজ করছেন লক্ষ লক্ষ শ্রমিক। ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবারের টানে বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এসব মানুষ। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের একসাথে বাড়ি ফেরার সময় যানজট, গাড়ির সংকট, বাড়তি ভাড়া এবং নিরাপত্তা ঝুঁকি বাড়বে আশঙ্কা করছেন তারা। রাস্তায় যেন সেনাবাহিনীর আমাদের একটু হেল্প করে, রাস্তায় যেন জ্যামটা না পড়ে, নিরাপদে যেন আমরা বাড়ি যাইতে পারি। 600 টাকা 650 টাকার টিকিট আমাদের কিনতে হয় 1200-1500 টাকা দিয়ে, তারপরে আমরা টিকিট পাই না। বাড়তি ভাড়া যাতে নামে, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের জন্য সড়কটিতে প্রায় সারা বছরই যানজট থাকে। তাই ভোগান্তি কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঈদকে সামনে রেখে মানুষ যাতে তাদের নিজস্ব গন্তব্যস্থলে যেতে পারে, যানজট মুক্ত রাখার জন্য যে অভিযান, পুলিশ অভিযান, সেগুলো অব্যাহত রাখবো। ঈদকে সামনে রেখে যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন শ্রমজীবী মানুষ, তখন স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপই এখন সবার প্রত্যাশা। তামান্না সাদিকা, মাই টিভি।
রাজনীতির পট পরিবর্তনের পর নতুন সরকারের আমলে আসছে এক নতুন ঈদ। স্বজনদের সাথে ঈদ করতে ঘরে ফিরবে কয়েক লাখ মানুষ। তাদের বরণ করতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের কয়েক হাজার বাস, লঞ্চ, বিমান সহ গণপরিবহনগুলো। এদিকে ঈদ যাত্রা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন নিচ্ছে বাড়তি নজরদারি। টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী ও ভাড়া বেশি নিলেই ব্যবস্থা। আসাদ চৌধুরী ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের নতুন ঈদ বরণে ব্যস্ত দক্ষিণাঞ্চলের বাস, লঞ্চ ও গণপরিবহন ব্যবসায়ীরা। নতুনত্বের ছোঁয়ায় সাজানো হচ্ছে কয়েক হাজার দূরপাল্লার পরিবহন। এগিয়ে থাকছে বিআরটিসি সেবাও। আমাদের যে গাড়িগুড়ি যা আছে, বডি কন্ডিশন, সার্ভিসিং, এগুলো ঈদের আগে পূর্ব প্রস্তুতি করা হইতেছে, যেন ঈদের সময় কোনো গাড়ি অন্তত যাত্রী ভোগান্তি না হয়। একইভাবে যাত্রী সেবায় ডাবল ট্রিপেও যুক্ত হচ্ছে আধুনিক লঞ্চ। তাই এই বাড়তি আয়োজন এবার সবার। বয়া আছে, তারপরে দেখা গেছে লাইফ জ্যাকেট আছে, এইসব জিনিসগুলো আমাদের বাড়ানো হয়েছে যাত্রীদের সুবিধার্থে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কর্মস্থল থেকে কয়েক লাখ মানুষ নারীর টানে ছুটবে বাড়ি। ঈদ শেষে আবার যাবে নিজ গন্তব্যে। তাদের যাত্রা নিরাপদ করতে এবার প্রশাসনও থাকবে অনড়। বাসগুলো সঠিক সময়ে বা সঠিকভাবে যেন যান্ত্রিক ত্রুটিবিহীনভাবে গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য আমরা একটি কারিগরি টিমও গঠন করেছি। তবে বাসের বাড়তি ভাড়া, যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত গতি আর নদীপথের ডুবোচর, বলখেট যেন না হয় দুর্ঘটনার কারণ, এ প্রত্যাশাই আগতদের। ভাড়াও বেশি হবে না, আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার কথা না, কিন্তু সেই দিক পুলিশের লক্ষ্য রাখতে হবে। আমরা তো শুধু টার্মিনালের মালিক এবং শ্রমিকরাই আমরা আসলে সবকিছু করতে পারবো না। ঈদ যাত্রায় অবৈধ নৌযান বন্ধের দাবি লঞ্চ মালিকদের। এই ধরনের অবৈধ বা যেগুলো ব্যাকডেটেড নৌযান, এগুলো যেন ঈদের সময়কালীন সময় বন্ধ থাকে। ঈদের নিরাপত্তায় পরিবহনের পাশাপাশি সকল অপরাধী দমনে সজাগ থাকবে পুলিশ। আমরা যে লক্কর গাড়ি যেগুলো ফিটনেসবিহীন এসে যাতে মানুষের রিস্ক না হয়, সেই জন্য আমরা এখন থেকে তৎপর আছি। এবার বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন নৌ প্রতিমন্ত্রী। যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাচ্ছি। নতুন সরকারের নতুন বাংলাদেশে এবার নতুন ঈদ, তাই ঘরমুখী মানুষকে বরণ করতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের আকাশ, সড়ক এবং নৌপথের পরিবহনগুলো। আমাদের প্রত্যাশা ঈদ শেষে আবার কর্মস্থলে ফেরাও যেন হয় নিরাপদ, আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজধানীতে জ্বালানি তেল সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। চাপ পড়ছে কার্যক্রম চালু রাখা পাম্পগুলোয়। দীর্ঘ লাইন আর রেশনিং পদ্ধতিতে তেল পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। দ্রুত বা স্বাভাবিক না হলে ঈদযাত্রায় প্রভাব পড়ার আশঙ্কা তাদের। যদিও বিপিসি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তেল সরবরাহের মাত্রাও বাড়িয়েছে বিপিসি। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। জ্বালানি তেল নিয়ে সংকট কাটছে না। রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনের তেল সরবরাহের মেশিনগুলো বন্ধ, পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। এমন অবস্থায় চাপ বেড়েছে কার্যক্রম চালু রাখা ফিলিং স্টেশনগুলোয়। দীর্ঘ সময় পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল। অতিষ্ঠ চালকরা। সকাল 8টার থেকে আইসা বইছি মহাখালী ফ্লাইওভারের নিচের থেকে এই পর্যন্ত আমি আসি, এলাও পর্যন্ত তেল নিতে পারি নাই। যাও দিয়ে একটা পাম্পে দেয়, এরকম সিরিয়াল প্লাস আপনার লিমিটেশন যে এত টাকার বেশি দেবো না, কেমনে সম্ভব? 3 ঘন্টা হলো মহাখালী রেলগেট থেকে আসছে, এই মাত্র 3 ঘন্টা এখানে আসছি। ঈদকে সামনে রেখে দেখা দিয়েছে নতুন শঙ্কা। রেশনিং পদ্ধতির কারণে ব্যক্তিগত গাড়ি নিয়ে উৎসবটা পরিবারের সঙ্গে করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় অনেকের। মালিক বাড়ি যায়, এই যে এখন আমরা কিভাবে বাড়ি যাবো এটা নিয়ে খুব টেনশনে আছি। তেল না থাকলে তো সে বাড়ি যেতে পারবে না। প্রতিদিনই সে মালিকের বাড়িতে ঈদ করে। বাইকাররা অনেকেই হয়তো এবার বাইক নিয়ে বাড়িতে যেতে পারবে না, কারণ তেলের সংকট যেহেতু থাকবে। আমরা যতটুকু জানি এখন তেলের সংকট কোথাও নেই, তাই কেন অন্যান্য পাম্পগুলো বন্ধ করে 2-1টা পাম্পে দেওয়া হচ্ছে, তাও আবার 300 টাকা করে। দ্রুতই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সরকারের প্রতি দাবি জানান চালকরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সরকার এবং বিরোধী দল দেশ গঠনে যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, সেজন্য আম্পায়ারের ভূমিকায় থাকতে চান সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এমন প্রত্যাশার কথাই তুলে ধরেছেন তিনি। বিরোধী দল জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে মন্তব্য করে গণতন্ত্রের ওপর যেন আঘাত না আসে সে বিষয়ে সরকার এবং বিরোধী দলকে সচেষ্ট থাকারও আহ্বান জানান হাফিজউদ্দিন আহমেদ। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। শপথ করিতেছি ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে সাভারের স্মৃতিসৌধে যান স্পিকার এবং ডেপুটি স্পিকার। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে মন্তব্য বইতেও নিজেদের অভিব্যক্তি লিখে স্বাক্ষর করেন তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অনুভূতি তুলে ধরেন ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আশা করব জনগণের স্বপ্নে সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। পরে রাজধানীর শেরে বাংলা নগরে স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। ফাতিহা পাঠ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। বিরোধী দল জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন স্পিকার। অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। সরকার এবং বিরোধী উভয় দলকেই ইতিবাচক ভূমিকা রাখারও আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। বিকেলে রাজধানী শহীদ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো গণতান্ত্রিক পথ, শহীদ জিয়ার আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি কাজ ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবেন তিনি। ম্যাডাম খালেদা জিয়ার চিন্তা চেতনাকে সামনে রেখে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আমাদের নেতা বাংলাদেশের মহান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো আছে সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। কেবলই দায়িত্ব পেয়েছি, মন্ত্রণালয়ে বসব, সকলের সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা করে কাজ করব নিষ্ঠার সাথে। সেই কাজের জন্যে আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপিকে সিঙ্গাপুর নেয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেয়ার মতো না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল, তবে পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি আরও বলেন, শুক্রবার মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
রমজান শেষের পথে, সামনে ঈদ উল ফিতর। আর ঈদকে কেন্দ্র করে বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম। বিশেষ করে ঈদের দিনের রান্নার অন্যতম অনুষঙ্গ সেমাই, মশলা, পোলাওয়ের চাল ও ঘিয়ের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে সরবরাহ কম থাকলেও ভোজ্য তেলের দাম বাড়েনি। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত শবনম অবনী রিপোর্টে। ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে সেই সঙ্গে বেড়েছে কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম ও বিক্রি। বাজারে প্রায় সব ধরনের মশলার দাম বেড়েছে। জিরা, এলাচ, দারচিনি, কিশমিশ, বাদাম ও গোলমরিচের মতো আমদানিকৃত সকল মশলা আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। মশলার দাম বেশি, আবার যে কিশমিশ ছিল 700-800 এখন 950-1000 টাকা, যে আলু বোখরা ছিল 400-500 টাকা কেজি এখন 1200-1300 টাকা কেজি, যে পেস্তা বাদাম ছিল 3200-3000 টাকা কেজি এখন 4000-4200। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেক দিন দাম বাড়তেছে। বাড়তি মানে হাত দেওয়া যাইতেছে না। বলি 100 গ্রামের দাম 540 টাকা। আপনার এলাচ, শুধু এলাচটার কথাই বললাম, আর বাকি যে আপনার গরম মশলাগুলো আছে সেগুলি বাদ। ঈদের রান্নায় বহুল ব্যবহৃত পোলাওয়ের চালের দামও বেড়েছে। বাজারে প্রতি কেজি পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজিতে, যা কয়েকদিন আগের তুলনায় 15 থেকে 30 টাকা পর্যন্ত বেশি। 2 মাস যাবৎ পোলাওয়ের চাল প্রতি কেজিতে বাড়ছে 30 হইতে 35 টাকা, এখনো মানে অব্যাহত আছে বৃদ্ধি। অন্যদিকে ঘিয়ের দাম আগে থেকেই চড়া। বর্তমানে বাজারে প্রতি কেজি ঘি বিক্রি হচ্ছে 1250 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে বাজারে ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও এখন পর্যন্ত দাম বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তেলের সরবরাহ একটু কম তুলনামূলকভাবে, ডিলার কম তেল দিচ্ছে, চাইছে 20 কার্টন দিচ্ছে 5 কার্টন 10 কার্টন, তবে দাম বাড়ে নাই, কিন্তু সরবরাহ কমাই দিচ্ছে ডিলার। ঘিয়ের দাম স্থিতিশীল আছে, গেছে পাঁচ যে দাম ছিল এবারই দাম আছে, কেজি 1250 থেকে 1550 পর্যন্ত আছে। ক্রেতাদের অভিযোগ ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা দুষছেন আমদানি খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ার উপর। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। ঈদ মানে এখনো অনেক নারীর কাছে জামদানি শাড়ি আর নকশি করা নানান কারুপণ্য। আর এসব শৌখিন মানুষের জন্য রাজধানীতে ঈদ মৌসুমে অনুষ্ঠিত হচ্ছে নানান মেলা। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারি উদ্যোগে রাজধানী খামারবাড়িতে চলছে জামদানি শাড়ি ও কারুপণ্য মেলা। 10 মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে 14 মার্চ পর্যন্ত। মেলা নিয়ে আরও থাকছে সাদিয়া হক মৌয়ের রিপোর্টে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে বিসিক জামদানি ও কারুপণ্য মেলাতে ছিল প্রায় 110টির বেশি স্টল। মেলার এবার মূল আকর্ষণ ছিল দেশি জামদানি শাড়ি ও কারচুপি জামদানি। বর্তমানে জামদানিতে কারচুপির চাহিদা খুবই বেশি, কারণ কাস্টমাররা কারচুপিও পছন্দ করে, জামদানিও পছন্দ করে। এই কারণে আমরা দুইটার কম্বিনেশনে জামদানি কারচুপি ইন্ট্রোডিউস করলাম কাস্টমারদের যাতে সুবিধা হয়। একই মেলার ভিতর থাকছে শাড়ি, 3 পিস, হাতের বানানো জুয়েলারি, ঘর সাজানো কাঠের পণ্য, নকশি চাদর, লেদারের ব্যাগ, জুতা, হোমমেড খাবার সহ আরও নানান কিছু। পাটের তৈরি কারুপণ্যও ছিল এই মেলায়। এখানে আমার কালেকশনের মধ্যে নকশি কাঁথা আছে, হ্যান্ডি স্টিচের প্রোডাক্ট আছে, তারপর আপনার পার্টিওয়ারের মধ্যেও কিছু ড্রেস আছে, আমাদের লেদার কালেকশন আছে। এই হচ্ছে আমাদের নকশি কাঁথা, শাড়ি, 3 পিস, 2 পিস সব কিছু আমার স্টলে পেয়ে যাবেন। গরমের জন্য বাটিকটাই সবচেয়ে বেশি আরামদায়ক। শাড়ির পাশাপাশি বাটিকের 3 পিসটাও ভালোই চলছে, মোটামুটি ভালো আছে। জামদানি কালেকশনগুলো বেশ সুন্দর। আমার এখানে কাউ লেদার আছে আর শিপ লেদার আছে, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কাউ লেদারটা চলে বেশি। শুধুমাত্র বিসিক তালিকাভুক্ত স্টল মালিকরা এই মেলায় পাচ্ছেন স্টল ভাড়ার প্রায় 10 থেকে 20% ডিসকাউন্ট। সরকারিভাবে ঈদের আগে এই মেলার উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এবারে মেলায় নারী ক্রেতা এবং নারী উদ্যোক্তাদের সংখ্যা বেশি ছিল। উদ্যোগটা খুবই ভালো, আর এখানে আগে প্রত্যেকবার মনে হয় শুধু জামদানির মেলা হতো, এখন আরও কারুপণ্যের মেলাও রয়েছে, তো বেশ ভালো। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। এবার অমর একুশে বইমেলা। বিদায় সুরের মধ্য দিয়ে প্রাণের উচ্ছ্বাসে আবারও জেগে উঠেছে অমর একুশের বইমেলা। শুক্রবার ছুটির দিন সকালে শিশু প্রহরে মেলায় পাঠক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিকেল হতেই পাঠক দর্শনার্থীদের পদভারে একুশের বইমেলা হয়ে ওঠে প্রাণচঞ্চল। আর এদিন মেলায় এই প্রথমবারের মতো লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
জাহিদ আহমেদ বাবু জানাচ্ছেন বিস্তারিত। দেখতে দেখতে কেটে গেল অমর একুশের বইমেলার ১৬তম দিন। তাই আর মাত্র 2টি সূর্যোদয় দেখবে অমর একুশের বইমেলা। ছুটির দিন সকালে লোক সমাগম না হলেও বিকেল হতেই পাঠকের সরব উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে বাঙালির প্রাণের বইমেলা। একুশের বইমেলা শুধু বই কেনা বেচার আয়োজনই নয়, এটি নতুন চিন্তা সৃজনশীলতার এক অনন্য মঞ্চ। তাই এবার মেলা স্বল্প সময়ের মধ্যে শেষ হবে জেনে লেখক, পাঠক আর প্রকাশকদের মাঝে বিরাজ করে এক ধরনের চাপা কষ্ট। বইমেলাটা হচ্ছে পাঠকপ্রেমী যারা আছে ওদের জন্য একটা আবেগের জায়গা। তো বইমেলাটা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে, মানে হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ সৃষ্টি হয়ে গেছে। এর আগেও তো বইমেলা অনেকবার দেখেছি, এবারের বইমেলা শুধুমাত্র শরীরে বইমেলা, প্রাণের বইমেলা না। সফলতা নেই, তবে বইয়ের ব্যবসা করি, এই প্রকাশনার সাথে দীর্ঘদিন জড়িত এবং সেই কারণেই বইমেলায় আসতে হয়। এটা একটা নীতিগত ব্যাপার। তবুও শেষ সময়ের দিকে হলেও লেখকরা খুশি তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পেরেছেন বই প্রকাশের মাধ্যমে। জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। এইবার আমি দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসা এই সম্পর্কে বইটা লিখলাম। আর সাহিত্যের অনন্য মঞ্চ সেই প্রাণের মেলায় এবারই প্রথম শুধু মাধবীর জন্য বই প্রকাশ করে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই সময় তিনি বলেন, পাঠকের ভালোবাসাই হবে তার আগামী সাহিত্য চর্চার অনুপ্রেরণা। পাঠক যদি লেখককে গ্রহণ করেন তাহলে লেখক লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অনুপ্রাণিত হবেন। বেদনা, রাজনীতি, রাষ্ট্র, সমাজনীতি, দর্শন অনেক কিছুর মধ্যে চলে এসেছে। আর একজন নীতি নির্ধারকের সাহিত্য চর্চা সমাজকে ইতিবাচক বার্তা দেয় বলে মনে করেন তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। একসময় যা ছিল আমার ব্যক্তিগত, এখন এটা সবার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এখন তার ভক্ত অনুরাগী সব সংখ্যা অনেক বেশি। চমৎকার লেখনী, সাহিত্যের ভাষায় তার যে প্রতিবাদগুলো এই মাধবীর মাধ্যমে উঠে এসেছে। জ্ঞান ও সৃজনশীলতার আলোকে বাঙালির প্রাণের বইমেলা যদিও সমাপ্তের পথে, তবুও যে উদ্দেশ্য করে বাঙালির এই প্রাণের বইমেলা, সেই উদ্দেশ্য সফল হোক, প্রয়োগ হোক যথাযথ ক্ষেত্রে, এমনকি নতুন প্রজন্মের মাঝেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রমজানের শেষ ভাগ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নগরবাসীর ঈদের প্রস্তুতি। নতুন তৈরি পোশাক কেনা আর পছন্দের নকশায় সেলাই করাতে রাজধানী শপিং মল ও দর্জির দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। দর্জিরা বলছেন, সময় মতো অর্ডার ডেলিভারি দিতে দিনরাত কাজ করতে হচ্ছে তাদের। অন্যদিকে ক্রেতারাও পছন্দের তৈরি পোশাক কিনতে ভিড় করছেন মার্কেটগুলোতে। শবনম অবনীর আরেকটি রিপোর্ট। রমজানের শেষ দশক শুরু হতেই ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানীর বিভিন্ন শপিং মল ও বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। দোকানগুলোতে দেখা মিলছে বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি পিস, জুতা, কসমেটিক সহ শিশুদের পোশাকের নানা সংগ্রহ। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও দিচ্ছেন বিভিন্ন অফার ও ছাড়। ক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছেন। তবে অনেক পণ্যের দাম তুলনামূলক একটু বেশি বলেও মন্তব্য করেন কেউ কেউ। নতুন যে কালেকশনগুলি আসছে ওইগুলি আমরা একটু বেশি করতেছি। এই বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওদেরকে সবাই একসাথে আসছি, দেখতেছি কাপড় তো যে ওগুলো পছন্দ হয়েছে, দেখি এখন কোনটা নিতে পারি। কিছু একটু নতুন আসছে, নতুনত্ব আছে দেখতে পাচ্ছি, লোকজনে কিনতেও আছে। অনেক দাম কিন্তু মোটামুটি ভালোই। গতবারের চেয়ে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। বিক্রেতারা বলছেন, রমজানের শেষ সময়ে এসে ক্রেতাদের ভিড় বেড়েছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। পোশাকের কালেকশন দিক থেকে আছে আপনার দিল্লি বুটিক্সের, ইন্ডিয়ান যেগুলো, তা পাকিস্তানি, সাদাবাহারের, রেডিমেডের, বিনসাইদের, এগুলো চলতেছে। পূর্বের তুলনায় এখন মার্শাল্লাহ মোটামুটি ভালো আছে। আস্তে আস্তে কাস্টমার এখন চাপতেছে, তো আশা করি এবার একটা ভালো কিছু আসবে। শুধু নারী ও শিশুদের পোশাক নয়, ঈদকে ঘিরে জমে উঠেছে ছেলেদের পোশাকের বাজারও। ছেলেদের পোশাকে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পাঞ্জাবি। আমি আমার বাবুর সাথে এসেছি, আমি পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, প্যান্ট, জুতা কিনতে এসেছি। ব্যবসায়ীরা আশা করছেন শেষের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।